একটা খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমে খুব গুরুত্ব সহকারে খবর এবং নানা বিশ্লেষণ নিশ্চয়ই আপনারা দেখেছেন। সেটা হচ্ছে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল। বর্তমান সরকারের এখনো ১ সপ্তাহ মেয়াদ হয়নি। তার মধ্যেই গুরুত্বপূর্ণ এই রদবদল নিয়ে নানা রকম কানাঘুষা, নানা রকম জল্পনা-কল্পনা, কারা সাইজ হলো, কারা আ আপার হ্যান্ডে চলে আসলো, এসব নিয়ে নানা বিশ্লেষণ। আমাদের দুর্ভাগ্য আমাদের সেনাবাহিনী যেন আ আমেরিকা, চীন, ভারত এবং পাকিস্তানের বেচাকেনার একটা পণ্যতে পরিণত হয়েছে। ইচ্ছামতো যেমন ধরেন আজকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্ট ডকের জিওসি ছিলেন। এখন উনি কোন লবি? উনি কি পাকিস্তান লবি নাকি ভারত লবি চলতেছে? তারপরে সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। একজন জেনারেল কেন রাষ্ট্রদূত করে বদলি করা হবে? এটা একটা সেনাবাহিনীর আভ্যন্তরীণ শৃঙ্খলার ব্যাপার। কিন্তু সেটা তো দেখা হচ্ছে না। দেখা হচ্ছে নিশ্চয়ই তিনি আ সেনাপ্রধান হতে চেয়েছিলেন। নিশ্চয়ই তিনি ওয়াকারের স্থলাভিষিক্ত হবেন, এইরকম একটা সেনাবাহিনীর ভিতরে গ্রুপিং আছে। এইসব নিয়েই কিন্তু জল্পনা-কল্পনা। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিস হিসাবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। এছাড়া মেজর জেনারেল জে.এম. ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। আবার ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট জেনারেল মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। একটা সরকার যখন আসে তখন নানা রকম হিসাব নিকাশে এই সমস্ত রদবদলগুলো করা হয়। নিশ্চয়ই মানে প্রত্যেকটা বাহিনীর মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব থাকে, একটা বিরোধ থাকে। কিন্তু খেয়াল করেন আমরা যেভাবে সেনাবাহিনী নিয়ে, বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে পত্র-পত্রিকায় তুমুল বেগে আলাপ আলোচনা করি, ভারত বা অন্য কোনো দেশের এভাবে কি হয়? যেসব দেশে হয়, যেমন ধরেন পাকিস্তানে হয়, সেখানে রাষ্ট্র ব্যবস্থাটা ভঙ্গুর। আমরা কি ওই পাকিস্তানের পথে থাকবো? নাকি উন্নত দেশগুলোতে দেশগুলোর সারিতে থাকবো? যেখানে সেনাবাহিনীর কাকে কোন পদে নিয়োগ করা হলো না হলো, এটা কোনো বিষয় না এবং এটা কোনো খবরেরও বিষয় না। আজকে সব দেখেন, এখনো আমার চ্যানেল 24 এর এতে দেখতেছি যে শীর্ষ পদে রদবদল কারে কোথায় দেওয়া হয়েছে এগুলি অন্যান্য সবগুলো অনলাইন পত্রিকার একটা হলো গুরুত্বপূর্ণ একটা খবর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো কেন করা হয় জানেন? ওই যে বলা হয় যে এখনকার যে নেতৃত্ব আসলো এরা হয়তো আমেরিকাপন্থী, এরা হয়তো ভারতপন্থী, এরা হয়তো পাকিস্তানপন্থী, এরা তার প্রতিপক্ষ অন্য পন্থীদেরকে কোণঠাসা করলো। এখন কে কোন পন্থী? ভাই ২ দিন পরে যখন নাকি রিটায়ারমেন্টে চলে যাবে তখন তো সব শেষ। কিন্তু এই কারোর হয়তো ১ বছর চাকরি আছে, কারোর ২ বছর আছে। কিন্তু এইটা নিয়ে এমন সব জল্পনা কল্পনা চলে দেশের ভেতরে এবং দেশের বাইরে। দেশের বাইরে বেশি চলে। যে অমুক হচ্ছে ভারতের এজেন্ট, অমুক হচ্ছে পাকিস্তানের এজেন্ট, এই নিয়ে চলতে থাকে। এগুলি বলতে, বলতে আসলে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়। কিন্তু দেখেন সাম্প্রতিক সময়ে ২ টা ঘটনা। একটা হলো ৫ই আগস্ট, আরেকটা হচ্ছে ১২ই ফেব্রুয়ারি। এই ৫ই আগস্ট পট পরিবর্তন এবং ১২ই ফেব্রুয়ারির নির্বাচন। এটা অনস্বীকার্য যে সেনাবাহিনী ছাড়া এই গুরুত্বপূর্ণ মুহূর্তে মানে আর পাশে আর কেউ ছিল না এবং এটা সম্পাদন করা সম্ভব ছিল না। একটা সুন্দর শান্তিপূর্ণভাবে এক ধরনের গণঅভ্যুত্থান হয়েছে, এটা সত্য। কিন্তু এটা রক্তাক্ত অভ্যুত্থানে রূপ নেয়নি। রক্তপাত হয়েছে কিন্তু যথেষ্ট সীমিত পরিমাণে। এই ধরনের অভ্যুত্থানে শত, শত মানুষ মারা যেতে পারত। যারা পরাজিত হয়েছে তাদের মানে ১ম সারির
বহুজনের মানে প্রাণহানি ঘটে যেতে পারত, কিন্তু একটা অংশ পালিয়ে গেছে, আর একটা অংশ বিচার প্রক্রিয়ার মধ্যে আছে। বিশ্ব কিন্তু দেখলো যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু রক্তের হোলি খেলা হয়নি। আর একটা হলো 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনটা মানে আসলে সম্ভব কিনা, পুলিশ পারবে কিনা, এই নিয়ে কত রকম জল্পনা কল্পনা, কিন্তু শেষ পর্যন্ত একটা সুন্দর শান্তিপূর্ণ একটা উৎসব মুখর বলা যায়, একেবারে পুরোপুরি বলবো না, কারণ এখানে একটা বড় রাজনৈতিক শক্তি অনুপস্থিত ছিল, আওয়ামী লীগ। সুতরাং এটাকে একেবারে শতভাগ সফল বলা যাবে না, কিন্তু গত 3টা নির্বাচনের অভিজ্ঞতার আলোকে এটা বলা যায় যে এইরকম একটা ভালো নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প ছিল না, এবং গণতান্ত্রিক পথে উত্তরণ হয়েছে। এবং এই প্রতিটা পর্বেই কিন্তু সেনাবাহিনীর অবদান, কিন্তু আমরা ওই সেনাবাহিনীর অবদানটা ভুলে যে আমরা সারাক্ষণ গুতাগুতি করতে থাকি। এখানে কি ওয়াকার কোণঠাসা হলো, নাকি ওয়াকারের গ্রুপ জিতলো, ওয়াকারের প্রতিপক্ষের কি ভাগ্যবরণ হলো, এই সমস্তগুলো আলোচনা করতে করতে আমরা সেনাবাহিনীকে নিচের দিকে নামাচ্ছি। কিন্তু সেনাবাহিনী কিন্তু বহু কষ্টে তার ঐতিহ্য সম্মান অন্তত বাংলাদেশে বজায় রাখছে, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন।